প্রথম এটা একেবারেই সিম্পল। এটা দিছি এই কারণেই, এটা তোমরা সবাই পারার কথা। এটা দিছি এই কারণে যে ন্যাশনালে কঠিন ম্যাথ আসবে এরকম ফিক্সড কিছু না, সহজ ম্যাথ আসতে পারে। এটা কিন্তু জুনিয়রও না, এটা সেকেন্ডারি ম্যাথ। ঠিক আছে, সেকেন্ডারি ক্যাটাগরি ন্যাশনাল 2023 এর ম্যাথ। এইটা একটু ট্রাই করো সবাই, খুবই easy। এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি যে ন্যাশনাল ম্যাথ সহজও আসতে পারে। কিভাবে দিবা খেয়াল করো। অ্যান্সার দিবা হচ্ছে আমার দেখো, মোহাম্মদ এহতেশামুল হক হোস্ট যে আইডিটা আছে আমার ছবিওয়ালা, সেখানে হচ্ছে অ্যান্সার দিবা। আর স্ক্রিন শেয়ার কো হোস্ট একটা বিড়াল আছে, ওইখানে অ্যান্সার দিবা না। ঠিক আছে। এটা তো খুবই সহজ, কিন্তু বেশি জটিল চিন্তা করিও না। সহজভাবে চিন্তা করো, পারবা, এটা খুবই ইজি। স্যার আনসার পাঠিয়েছি। দেখি কই। আচ্ছা, হ্যাঁ পাইছি। দেখতেছি। না, এখানে কিন্তু সব আমরা ইন্টিজার নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? কোনো ফ্র্যাকশন নাই। ফ্র্যাকশন বা অমূলদ সংখ্যা বলে কিছু নাই, সবই কিন্তু ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হইতে হবে। বলে দিছে যে ইন্টিজার। প্রাইম নাম্বার অবশ্যই ইন্টিজার হবে। ইন্টিজার না হওয়ার কোনো উপায় নেই। ঠিক আছে। অতিভুজ আর ইন্টিজার হবে না। অতিভুজ ইন্টিজার হইতে হবে এমন কোনো কথা নাই। আমার দেখো কি বলছে, শুধুমাত্র এম এন কে ইন্টিজার হইতে হবে। ঠিক আছে, এম এন কে ইন্টিজার হইতে হবে, আর ক্ষেত্রফলটা 50 থেকে ছোট অথবা 50 সমান প্রাইম নাম্বার হইতে হবে। আর অ্যান্সারই হয়নি এখন। অ্যান্সারই হয়নি। স্যার আনসার তো 59ই হয়। না, 59 হবে না। বলো 59 কিভাবে হবে? এই যে স্যার হাফ
mn যদি আমরা নিই তাহলে হাফ mn ইজ লেস দেন অর ইকুয়াল টু 50, তাহলে mn ইজ লেস দেন অর ইকুয়াল টু 100। এখানে হচ্ছে আপনি বলছেন অতিভুজ ইন্টিজার হওয়া মাস্ট না, তাহলে হচ্ছে হাফ এ, হাফ সমান এ, 50-এর ছোট মৌলিক সংখ্যা হবে এ, অর্থাৎ মানে 2 থেকে 47 পর্যন্ত মৌলিক সংখ্যা। তাহলে আমরা ধরো একটা কেস ধরি, 1/2 mn সমান s সমান 7, তাহলে mn হবে হচ্ছে 14। তাহলে mn এর সকল মান 1, 14, 14, 1, 2, 7, 7, 1। তাহলে প্রতিটি সংখ্যা মৌলিক হবে, তাহলে একটু ওয়েট, mn এর 4টি করে উৎপাদক থাকবে। একটু ওয়েট। তাহলে আমরা কি করতেছি বলো? এম এস লেস দেন ইকুয়ালস টু 100 হবে, ওকে, তারপর তারপর স্যার হাফ সমান এ হবে, মানে হচ্ছে 50-এর ছোট মৌলিক সংখ্যা হবে আর কি। তাহলে কি এখন কি করতে যাচ্ছ? লাইন তাহলে থেকে পরের লাইন কি লিখবো? আমরা একটা কেস ধরি, 1/2 mn যদি s ধরি তাহলে 7 হবে, আর mn সমান হচ্ছে 14 হবে। 14 কে লিখতে পারি 1 × 14, 2 × 7। তাহলে mn এর সকল মানে ইয়া হচ্ছে 1, 1, 14, 14, 1, 2, 7 আর 7, 1। তাহলে প্রত্যেকটি সংখ্যা মৌলিক হবে, আমরা mn এর 4টি করে উৎপাদক ও প্রতি কেসে 8টি করে পেয়ার পাবো এখানে। তাহলে শুধু হাফ mn সমান 2, মানে mn হচ্ছে 2, 2 এটা একবার রিপিট হবে, তবে তাহলে টোটাল 4 × 15 - 1 59। তুমি কেস ধরে করতেছো, এটা আমার মনে হচ্ছে না। মানে আসলে সবকিছু, মানে তুমি একটু এক্সট্রা কাউন্ট করতেছো। তুমি একটু সলিউশনটা একটু আমাকে ছবি পাঠাও তো, আমি দেখতেছি। ঠিক আছে সহজ স্যার। ভাবে চিন্তা করো, এম এন লেস দেন 100, ঠিক আছে? মানে আসলে বেসিক্যালি এম এনটা কি হইতে হবে? এম এনটা কি হইতে হবে? হাফ এম এনটা হইতে হবে হচ্ছে একটা প্রাইম নাম্বার। হাফ এম এন ইজ এ প্রাইম নাম্বার, তাই না? অবশ্যই ইয়েস হাফ এম এন স্যার। ইজ প্রাইম না? তাহলে হাফ এম এনটা কি? তোমাকে এখন চিন্তা করতে হবে যে বেসিক্যালি 0 থেকে 50-এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে, ঠিক আছে? তো 2, 3, 5, 7। তাহলে এটা কি কখনো 59 হবে? 0 থেকে 50 এর মধ্যে কি 59টা প্রাইম নাম্বার থাকা পসিবল? বলো, তোমার অ্যান্সারটা রং আসছে। এইটা তার একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি আমি, যে অবশ্যই অ্যান্সারটা 59 হবে না, ঠিক আছে? কারণ আমরা তো অ্যান্সার, দেখো ক্ষেত্রফলটা কিন্তু কখনোই কি হবে না, 50 থেকে বড় হবে না, তার মানে ক্ষেত্রফলটা অবশ্যই কি হবে, এই 50 থেকে ছোট প্রাইম নাম্বার যেগুলো সেগুলো হবে, তাই না? এর ভ্যালু গুলো, ক্ষেত্রফল বা এরিয়া, স্যার ক্ষেত্রফল। এখানে তো আমাদের টোটাল কেস চেয়েছে না, কয়টা কেস হবে এটাই তো চেয়েছে। কয়টা কেস হবে? হ্যাঁ, এখন এখন তুমি চিন্তা করো, যেহেতু প্রাইম নাম্বার, আমাদের হিসাব কিন্তু অত্যন্ত সহজ। প্রাইম নাম্বারকে অবভিয়াসলি দুইটা, দেখো আমি একটা প্রাইম নাম্বার নিছি, সাপোজ 39 নিছি, সরি 39, 37 নিছি, 37। সো 37 কে হাফ ইন্টু বেস ইন্টু হাইট যদি বলি, হাফ ইন্টু এম এন যদি বলি, তাহলে এম এন কত হবে? এম এন হবে হচ্ছে কত, 74। তাহলে আমাকে ইন্টু 2। বেসিক্যালি 74 এর কয়টা ফ্যাক্টর আছে? সবসময় কি এই কেস গুলোতে 4টা করে ফ্যাক্টর থাকবে না? মানে 2 পেয়ার্স হবে, 2 পেয়ার্স হবে অলওয়েজ। কারণ এইটা বেসিক্যালি একটা কি আসছে, একটা পি ইন্টু টু আসতেছে সবসময়। আচ্ছা, তুমি তো এটাই করছো তাই না? হ্যাঁ, তুমি তো এটাই করছো। জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় ঠিক আছে, দেখি অ্যান্সারটা দেখি মিলাই দেখি, ঠিক হয় কি? হইতে পারে, দেখি তোমার মেথডটা হইতে পারে, কিন্তু এত বড় অ্যান্সার আসার কথা না, বুঝছো? আমি একটু দেখি। ওয়ালাইকুম আসসালাম, অজ্ঞাতনামা। দেখি, আচ্ছা, আমরা শুরু করি, দেখি। তো ফার্স্টলি একটু আমি শুরু থেকে করি, হ্যাঁ? তোমাকে বোঝানোর জন্য একটু তাড়াহুড়ো করে বললাম। ফার্স্টে আমার বলে আছে যে ক্ষেত্রফলটা 50 থেকে বড় না এমন একটা মৌলিক সংখ্যার সমান হবে। সো অবভিয়াসলি আমার ক্রমজোর কিন্তু এম এন দেয়া আছে, এম এন হচ্ছে সমকোণী ত্রিভুজের ভূমি এবং উচ্চতা। সো আমি অবশ্যই বলতে পারি যে হাফ এম এন ইজ লেস দেন ইকুয়ালস টু 50 হবে। কারণ ভূমি এবং উচ্চতা, বেজ আর হাইট গুণ করেই তো আমরা হচ্ছে যে ক্ষেত্রফলটা পাই, এরিয়াটা পাই। সো হাফ এম এন ইজ লেস দেন ইকুয়ালস টু 50। এই লাইন নিয়ে কারো কোনো সমস্যা আছে? এবং না ভাইয়া। ক্ষেত্রফলটা কি, ক্ষেত্রফল না বা স্যার। এরিয়াটা, হবে। এরিয়া ইজ এ প্রাইম নাম্বার, অবশ্যই প্রাইম নাম্বার। তাহলে আমাকে ফার্স্টে হিসাব করতে হবে
যে এই প্রাইম নাম্বারটা কত ভাবে হইতে পারে। দেখো এই প্রাইম নাম্বারটা কত ভাবে হইতে পারে, আমার 0 থেকে 50 পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে, কতগুলো প্রাইম আছে, হাউ মেনি প্রাইমস, আর দেয়ার। এইটা যদি, আমার রিকমেন্ডেশন হচ্ছে 0 থেকে 100, 0 to 50, 0 to 20, এইগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবা। যদি মুখস্থ নাও থাকে, এটা আমরা ম্যানুয়ালি বের করতে পারবো, ঠিক আছে। সো হাউ মেনি প্রাইমস, এটা আমার মনে হয় একটু মনে রাখা উচিত। 0 থেকে 50 একটা, আর 0 থেকে 100 একটা, এই দুইটা জিনিস মনে রাখবা। 0 থেকে 50-র মধ্যে প্রাইম হচ্ছে 15 প্রাইমস, ঠিক আছে, 15টা প্রাইম আছে। আচ্ছা, এখন প্রাইম যেগুলো আছে, খেয়াল করো, প্রাইম গুলো তো পি আকারেই লিখবো, কিন্তু যেহেতু আমাদের হাফ এম এন হচ্ছে আসলে পি, পিটাই কিন্তু এরিয়া, ঠিক আছে, এরিয়াটা আমরা প্রাইম নাম্বার ইকুয়ালস টু পি, এরিয়াটাকে পি দ্বারা ডিনোট করতেছি, ঠিক আছে। তাহলে এইখানে হাফ এম এন কিন্তু পি, ঠিক আছে। খেয়াল করো, এইখানে বেসিক্যালি তোমাদের অ্যান্সার 14, 15 যাদের আসছে তাদের ভুল হয়েছে, কারণ কি, তোমরা এম এন ইকুয়ালস টু পি এইভাবে হিসাব করছো, এইভাবে কিন্তু হিসাব করা যাবে না, ঠিক আছে। তো আমাদের হিসাব হবে হচ্ছে হাফ এম এন সমান পি, তাহলে এম এন ইকুয়ালস টু 2p। এম এন যদি 2p হয়, খেয়াল করো, এম এন যদি 2p হয়, এইখানে কিন্তু আমাদের খুবই ইন্টারেস্টিং একটা জিনিস চলে আসবে। তার মানে এম এন এর উৎপাদক কতগুলো থাকবে, ফ্যাক্টরস অফ এম এন। এটা কি হবে, দেখো এম এন ইকুয়ালস টু 2p মানে কি, এটাকে আমরা লিখতে পারি 2 to the power 1 ইন্টু p to the power 1, লেখা যায় না? 2 হুম, জি স্যার। তার মানে নাম্বার অফ ফ্যাক্টরস, অফ এম এন, এম এন এর কতগুলো ফ্যাক্টর থাকবে, 1+1 ইন্টু 1+1, তার মানে কি 2 × 2 = 4টা ফ্যাক্টর থাকবে, ক্লিয়ার। এম এন এর 4টা ফ্যাক্টর থাকবে, তাহলে এম এন এর যদি 4টা ফ্যাক্টর থাকে, খেয়াল করো, এম এন এর যদি 4টা ফ্যাক্টর থাকে, আমার এখানে বেসিক্যালি কোশ্চেনটা কি, তার মানে বেসিক্যালি কোশ্চেনটা হচ্ছে 0 থেকে 100 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যাদের 4টা করে ফ্যাক্টর আছে, এক্স্যাক্টলি 4টা করে ফ্যাক্টর আছে, বুঝতে পারছো? এখন কি করব বলো তো, এখন কি করা যায়? আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, ক্রোমোজ অর্ডার পেয়ার। আচ্ছা, এখানে কিন্তু এম এন এক্সচেঞ্জেবল, এই জিনিসটা একটু খেয়াল করো, এম এন কিন্তু এক্সচেঞ্জেবল। আচ্ছা, এখন আমার আস্তে আস্তে মনে হচ্ছে ফেয়ারলেস রেভেঞ্জার যে অ্যান্সারটা দিল 59, সেটার কাছাকাছি যাবে। কারণ এম এন যদি আমরা এক্সচেঞ্জেবল চিন্তা করি, অর্থাৎ ধরো 2, 3 একটা অ্যান্সার, 3, 2 আর একটা অ্যান্সার, এইভাবে যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার অনেকগুলো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা দেখি আসলেই হইতে পারে, তো আমরা খেয়াল করি। তাহলে এম এন এর ফ্যাক্টর হচ্ছে 4টা, এটা কত ভাবে পসিবল, আমরা যদি দেখি, এই এম এন টা আসলে সবসময় 2p আকারে আছে, তার মানে আমাদের পি হচ্ছে 15টা, ঠিক আছে, পি হচ্ছে 15টা, এবং প্রত্যেকটা 2p এর জন্য ফ্যাক্টর আছে কয়টা, 4টা করে ফ্যাক্টর আছে, ঠিক আছে। এভরি 2p হ্যাজ 4 ফ্যাক্টরস। এখন এই 4 ফ্যাক্টরসটাকে কত ভাবে আমরা m, n আকারে লিখতে পারবো, এটা একটু আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে। যে কোনো একটা এক্সাম্পল নেই, ধরি 2p = 26, তাহলে 26 = 1 × 26 একটা হবে, আর হচ্ছে 2 × 13 একটা হবে। তাহলে আমরা কয়টা ট্রায়াঙ্গেল বানাইতে পারবো, খেয়াল করো, এইটা দিয়ে দুইটা ট্রায়াঙ্গেল হবে, একটা হবে হচ্ছে এইরকম, আর একটা হবে এইরকম, তাই না? এই যে দেখো, বেজ হচ্ছে 26, হাইট হচ্ছে 1, আর এইটার বেজ হচ্ছে 1, হাইট হচ্ছে 26, দুইটা ট্রায়াঙ্গেল হবে না? হ্যাঁ, জি ভাইয়া। খেয়াল করো। এখন এইখানে আমার মনে হয় যে কোশ্চেনে এটা ক্লিয়ার করা উচিত ছিল, এই দুটো ট্রায়াঙ্গেল কি আমরা একই ট্রায়াঙ্গেল ধরবো নাকি ডিফারেন্ট ট্রায়াঙ্গেল ধরবো। আমরা যদি সর্বসমতার হিসাব করি, খেয়াল করো, এই দুটো ট্রায়াঙ্গেল কিন্তু অ্যাকচুয়ালি সেম ট্রায়াঙ্গেল, তাই না? ইয়েস স্যার। অ্যাকচুয়ালি কিন্তু সেম ট্রায়াঙ্গেল, কারণ এরা সব, এইগুলো সবগুলো বাহু সমান, সবগুলো কোণ সমান। তো এদেরকে আমার মনে হয় একই ধরা উচিত এই ম্যাথের জন্য, আমার যে হিসাবটা সেই অনুযায়ী এখানে একই ধরা উচিত। আমরা যদি ডিফারেন্ট ধরি, তাহলে ফেয়ারলেস রেভেনজার তোমার যে অ্যান্সারটা আসছে, যে হচ্ছে তুমি মনে হয় ডিফারেন্ট ধরে অ্যান্সারটা বের করছো, এই জন্য এত বেশি ইয়েস স্যার, আসছে। ডিফারেন্ট ধরছি। এইখানে আমার মনে হয় যে কোশ্চেনেই আসলে ডেফিসিট আছে, মানে কোশ্চেনটাই ক্লিয়ার না। তো কি, আমার মনে হয় কেউ যদি ডিফারেন্ট ধরেও ম্যাথটা করে, তাকে নাম্বার দেওয়া উচিত। সো আমার মনে হয় যে একই ধরে ম্যাথটা করে ফেলি আমরা, ঠিক আছে। সো 2 পেয়ার্স, সো একটা 2p এর জন্য 2 পেয়ার্স আমরা পাচ্ছি, একটা 2p এর জন্য 2 পেয়ার্স পাচ্ছি।
তাহলে টোটাল 15টা 15টা পি আছে, তার মানে কতগুলো পাবো? 15 পেয়ার্স পাবো, তার মানে 30টা পাবো। এখানে একটা প্রবলেম আছে। একটা প্রবলেম হচ্ছে আমাদের যে 50 থেকে ছোট প্রাইম নাম্বার যে 15টা বলতেছি, তার মধ্যে একটা প্রাইম কিন্তু টু নিজে, রাইট? তার মধ্যে জি একটা প্রাইম ভাইয়া। কিন্তু টু নিজে। এখন এখন আমাকে অবশ্যই চেক করতে হবে যে এই সংখ্যাটা কোনো ঝামেলা ক্রিয়েট করতেছে কিনা। যদি পি যদি টু হয়, দেখো এখানে একটু এই যেটা একটু আলাদাভাবে ক্যালকুলেট করবো। ইফ পি ইকুয়ালস টু টু, টু পি ইকুয়ালস টু ফোর, ফোর এর কতগুলো ফ্যাক্টর আছে? ওয়ান ইন্টু ফোর, টু ইন্টু টু। এখানেও কিন্তু আমাদের দুইটা ফ্যাক্টরই আছে, সো আমাদের অ্যান্সার কিন্তু ফাইনাল অ্যান্সার 30। বুঝতে পারছো? আর তুমি যদি চিন্তা করো যে এই দুইটা আলাদা, এই দুটাকে যদি ডিফারেন্ট যদি হিসাব করো, তাহলে অ্যান্সার আসবে 59। ঠিক আছে, এটা ঠিক আছে। যদি ডিফারেন্ট হিসাব করি তাহলে কিন্তু আমাদের থার্ড, এই যে এখানে কিন্তু টু পেয়ার্স এর জায়গায়, দেখো এখানে দুইটার জায়গায় কিন্তু চারটা পেয়ার হয়ে যাবে, চারটা পেয়ার হয়ে যাবে। একটা হবে 126, একটা হবে 26 1, আর একটা হবে 213, আর একটা হবে 13 2। সো এখানে কিন্তু চারটা, প্রত্যেকটা থেকে যদি চারটা পাই, সো ফাইনালি আমি 4 × 15 = 60টা পাওয়ার কথা। এবং এইখান থেকে এক মাইনাস হবে, কারণ এই 2 × 2 কে এক্সচেঞ্জ করলেও একই থাকে। সো সেই হিসাবে আমার হচ্ছে 60 - 1 = 59 অ্যান্সার হইতে পারে। তো আমি বলবো যে যদি কেউ এটাও করে তাকে নাম্বার দেওয়া উচিত, আর যদি কেউ বামেরটাও করে তাকেও নাম্বার দেওয়া উচিত, কারণ এখানে ডিস্টিংক্ট করে বলে নাই, কোশ্চেনে ক্লিয়ার করে নাই যে আমরা এমএন কে আলাদা ধরবো নাকি হচ্ছে এক্সচেঞ্জেবল ধরবো। ঠিক আছে, কিন্তু যেহেতু আমরা হচ্ছে ডিফারেন্ট নাম্বার বলছে, এখানে দুইটা লজিকই কাজ করে, যে যেহেতু এম এন দুইটা আলাদা ভেরিয়েবল দেওয়া আছে, সো ডিফারেন্ট ভ্যালুর জন্য ডিফারেন্ট অর্ডার পেয়ার থাকবে, ক্রোমোজোম থাকবে। কিন্তু আবার আরেকটা এখানে জিনিসটা, সেটা হচ্ছে আমরা যেহেতু ত্রিভুজের ভূমি আর উচ্চতা হিসাব করতেছি, এই দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম, ত্রিভুজ ট্রায়াঙ্গেল দুটো যেহেতু আমাদের কনগ্রুয়েন্ট, সো দুটো আসলে একই ট্রায়াঙ্গেল মিন করতেছে, সো সেই হিসাবে আমাদের অ্যান্সার আসে 30। আর যদি বলি যে এম এন হচ্ছে অর্ডার পেয়ার, সেই হিসাবে অ্যান্সার আসবে হচ্ছে আমাদের 59। ঠিক আছে, সো বুঝতে পারছো এই ম্যাটটা সবাই? হুম? জি স্যার। আচ্ছা, তারপর আচ্ছা, আচ্ছা এইটা হচ্ছে আরেকটা কোশ্চেন। আচ্ছা এইটার আগে আমি, আমার মনে হয় একটা জিনিস একটু ক্লিয়ার করে নিই, যদিও এখানে যারা আছো আমার মনে হয় এই জিনিস করা উচিত। যদি আমি এরকম একটা জিনিস বানাই, দেখো এই, আচ্ছা এটা আর একটা দিই। আমি হচ্ছে এ থেকে বি পয়েন্টে যাব শুধু উপরে এবং ডানে গিয়ে, কত ভাবে পসিবল? এটার অ্যান্সার কি হবে? দেখো উপরে যাইতে হবে 3 বার, সো 3 আপ, আর ডানে যাইতে হবে 4, ডানে কত 4 বার, তার মানে 4। আর এইগুলা কত ভাবে অ্যারেঞ্জ করা পসিবল? 12 ভাবে। না না দেখো 7 তিন আর factorial চার by আছে, 3 factorial into 4 factorial. 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এইটাকে চিন্তা করো তুমি একটা লেটার হিসাবে, হ্যাঁ, ইউ ইউ ইউ, আর 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 আর, ঠিক আছে, সাতটা লেটারের একটা ওয়ার্ড। এটাকে কত ভাবে অ্যারেঞ্জ করা পসিবল? ওটা সেভেন তার ঠিক ফ্যাক্টোরিয়াল আছে। বাই, ঠিক 4 আছে, থ্রি ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল। এইটা বুঝো না এমন কেউ আছো? এইটা বুঝো না এমন কেউ আছো? আচ্ছা এটা আমার মনে হয় সবার বোঝা উচিত। তো এটা যদি বুঝো স্যার তাহলে আবার আমাকে একটু একটু বললে ট্রাই করো। ভালো হয় স্যার। আচ্ছা দেখো, নর্মালি যদি আমার কাছে 7টা ABCDEFG, 7টা লেটার আছে, আমি বলতেছি এই ওয়ার্ডটাকে কত ভাবে অ্যারেঞ্জ করা পসিবল, তাহলে ইয়েস এটার স্যার। অ্যান্সার কত হবে? মিস বলতে পারবা এটার অ্যান্সার কত হবে? 7 ফ্যাক্টোরিয়াল। 7 সেভেন factorial. ফ্যাক্টোরিয়াল অবশ্যই 7 ফ্যাক্টোরিয়াল। এখন আমি যদি একটা বি এর জায়গায় একটা এ দেই, এটার অ্যান্সার কত হবে? 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই যে সেম কাজ আমি করছি, ঠিক আছে, এই সেম কাজ করছি। ইউ আছে 3টার জন্য 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, আর আছে 4টার জন্য 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখন এটা একটু ট্রাই করো সবাই। এটা সেকেন্ডারি ম্যাথ, এটা মোস্ট প্রবাবলি 2021-এর ম্যাথ নাকি, দেখি। Sorry. এটা 2021-এ 12 নম্বর কোশ্চেন, বুঝছো? 2021 সেকেন্ডারি 12 নম্বর কোশ্চেন, মানে মোস্ট ডিফিকাল্ট ম্যাথ 2021-এর। কম্বিনেট্রিক্স এর প্রবলেম খুব বেশি জটিল আসে না তোমরা, এটা আমি যতদূর দেখছি যে আমাদের স্টুডেন্টরা যত সহজে কম্বিনেট্রিক্স বুঝে, আমাদের অন্য সেক্টরে আসলে একটু ইয়ে কম, দক্ষতা কম তোমাদের, আমি যা দেখছি এই average বাইরের কান্ট্রির তুলনায়। মানে অন্যরা কম্বিনেট্রিক্স একটু
সহজ করে তোমাদের তুলনায়। আমরা কম্বিনেশন বেশি জটিল গুলো করে ফেলছি, কিন্তু নাম্বার থিওরির দিকে, অ্যালজেব্রার দিকে আমাদের হচ্ছে ফোকাসটা কম। সো নাম্বার থিওরি, অ্যালজেব্রা তোমরা অনেক কম পারো কম্পারেটিভলি। ইংলিশ মিডিয়ামে যারা আছে তারা একটু বেটার শিখে জিনিসগুলো, কিন্তু বাংলা মিডিয়ামের যারা আছে তারা এদিকে অনেক পিছায়। নাম্বার থিওরি বলো, কম, তারপর হচ্ছে অ্যালজেব্রা বলো, এই দিকে। ভাইয়া এটা কি এটা কিন্তু সেকেন্ডারি P12? হ্যাঁ, সেকেন্ডারি 12 ট্রাই করো, পারবা, খুব বেশি কঠিন না। কম্বিনেট্রিক্স এর একদম সহজ, এই যে এই জিনিস ইউজ করেই করতে হবে, ঠিক আছে? ভাইয়া মানে লাইক প্রথমে যেটা থাকে ওটা তো এক্স বোঝায় না? হরিজন্টালি যেটা, ঠিক আছে, ভূমি বরাবর যেটা, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এই 5 তাহলে হচ্ছে এক্স, এই 7টা হচ্ছে এক্স, ঠিক আছে? আর ডান পরের যেটা, সেকেন্ড যে ভ্যালুটা থাকে, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, উপরে নিচে, ঠিক আছে? হ্যাঁ, এটা তো এটার মনে হয় অ্যান্সার আমি নিজে সবচেয়ে মতো হয়ে যায়। বুঝি নাই, কোশ্চেন তারা যে কোনটা? যায় সেটা কি মনে হয় সমকোণী ত্রিভুজের মতো হয়। হুম, সমকোণী ত্রিভুজ দিয়ে এখানে মনে হয় না কাজ আছে। এখানে এই যে এই জিনিসটা দেখাইলাম না, এটা দিয়েই করা যায় অবশ্যই। অল্টারনেটিভ ওয়ে থাকতে পারে। তুমি যদি সমকোণী ত্রিভুজের কনসেপ্ট দিয়ে করতে পারো, যে নির্দিষ্ট পয়েন্টে যখন তারা মিট করবে, তখন তো আসলে অতিভুজের ভ্যালুটা সমান হবে, তোমার কথা হিসাবে সেইটা, তাই না? তো এখানে একটা ইস্যু আছে। ধরো আমার একটার ভূমি ভূমি 2, উচ্চতা 1, এবং আরেকটা ত্রিভুজ আছে যেটার ভূমি 1, উচ্চতা 2, দুইটার কিন্তু অতিভুজ সমান হবে, কিন্তু তারা কিন্তু মিট করবে না। বুঝতে পারছো? তুমি চাইলে চেষ্টা করতে পারো, অবশ্যই আমি বলবো না যে এর বাহিরে কোনো মেথড নাই। অবশ্যই চেষ্টা করতে পারো, কোনো সমস্যা নেই। এমনকি তুমি যদি এখন সময় করতে না পারো, তুমি হচ্ছে এখন ট্রাই করো, যদি দেখো যে আমার মেথডটাও তোমার মনে হচ্ছে যে এর থেকে অন্য মেথডে করতে পারবা, ক্লাসের পর যদি তুমি অন্য মেথডে করে আমাকে দাও, আমি দেখে দিব, সমস্যা নেই।
হুম 74। এইটা আমি নিজেও করি নাই, এখন শুরু করব দেখি। উম, আচ্ছা, কেউ কি আসো যে আর 2-1 মিনিট সময় লাগবে, আমি শুরু করি, দেখো। আচ্ছা, ফার্স্টে আমি একটু ফিগারটা ক্লিয়ার করে দিতে হবে। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যালো। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। তো আমাদের কত পর্যন্ত যাইতে হবে, দেখো 7-5 পর্যন্ত যাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু আগে ফিগারটা আঁকি। তাহলে এদিকে হবে হচ্ছে 1, 2, 3, 4, 11টা পর্যন্ত আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7। 7টা আসলে উপরে যাবে হচ্ছে 1, 2, 3, 4, 5। ঠিক আছে, তাহলে আমাদের পয়েন্ট গুলো একটু ফার্স্টে ডিফাইন করে নিই। ফার্স্টে 0, 0। এ আমাদের 0, 0-তে আছে একজন, সে যাবে কোথায়? সে যাবে 5, 5 এ। তার মানে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। এই পয়েন্টে সে যাবে, 5, 5 এ যাবে। ঠিক আছে, আর একজন আছে, সে হচ্ছে 2, 2 তে আছে, সরি 2, 0-তে আছে, সে যাবে কোথায়? 7, 5 এ। সে গ্রাফটা যাবে একটু 7, ছোট 5 এ। ঠিক আছে, গ্রাফটা বুঝিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটু একটু এক কাজ করি, একটু ইয়ে করে আনি, ডিফাইন করে আনি, কারণ যেগুলো এক্সটেন্ডেড পয়েন্ট সেগুলো দরকার নেই। আচ্ছা, এখন দেখো। হুম, তাহলে ফার্স্টে আমাদের চিন্তা করতে হবে যে টোটাল ওয়েজ কয়টা। মানে এক, যদি কোনো রেস্ট্রিকশন না রাখি, দেখো এই যে ম্যাথ গুলো আসে, কম্বিনেশনের যে ম্যাথ গুলো আসে, বিশেষ করে গ্রিডার ম্যাথে আমি যা দেখছি যে হচ্ছে আমাদের সবসময় একটা জেনারেল স্টেটমেন্ট থাকে, যে হচ্ছে এইখান থেকে এইখানে যাইতে হবে, এবং পরে হচ্ছে একটা রেস্ট্রিকশন দিয়ে দেয় যে এই কাজটা করা যাবে না। সো ফার্স্টে হিসাব করতে হবে যে টোটাল ওয়েজ কয়টা, মানে আমাদের এই কাজটা টোটাল কতভাবে হইতে পারে, রেস্ট্রিকশনটা বাদ দিয়ে হিসাব করবো। এখানে রেস্ট্রিকশন কি? রেস্ট্রিকশনটা হচ্ছে এমন কোনো বিন্দু না থাকে যেখানে দুইজনই স্পর্শ করে, এই রেস্ট্রিকশনটা বাদে যদি আমি হিসাব করার চেষ্টা করি আগে। ঠিক আছে, দেয়ার ইজ নো সাচ পয়েন্ট হোয়ার বোথ বোথ অফ দেম ল্যান্ড অন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই রেস্ট্রিকশনের জন্য আমাদের কি করতে হবে? সেটা পরের হিসাব, আগে আমরা চিন্তা করি যে টোটাল ওয়েজ কতগুলো আছে। সো একজন যাবে 0, 0 থেকে 5, 5 এ। কতগুলো ওয়ে আছে? খুবই সহজ না? দেখো তো, উপরে যাবে 1, 2, 3, 4, 5, ডানে যাবে 1, 2, 3, 4, 5। সো এটা কত ভাবে বের করবো? 10 ফ্যাক্টোরিয়াল বাই 5 5 ফ্যাক্টোরিয়াল, factorial 5 into 5 ফ্যাক্টোরিয়াল, factorial. তাই না? ইয়েস স্যার। তাহলে এটা কত হয়? এটা কত হয়? 10 C 5, দেখো তো। লাস্টে 252 আসে আমার ক্যালকুলেশন অনুযায়ী। 252। আচ্ছা, 252, 252 আসছে একইভাবে। এই আহ, এদের নাম ওদের এত ঝামেলা করার দরকার নেই, এ আর বি। ঠিক আছে, এ তাহলে গেছে হচ্ছে এই 0, 0 থেকে 5, 5 এ, আর বি গেছে হচ্ছে 2, 0 থেকে 7, 5 এ। তাহলে এ এর জন্য অপশন 252টা, বি এর জন্য অপশন 252টা। সো টোটাল কত ভাবে এই জিনিসটা পসিবল? 252 ইন্টু 252 না? কারণ ধরো এ এর একটা রাস্তা আমি ফিক্স করে নিলাম, সাপোজ এ এর এই রাস্তাটা ফিক্সড। এই ফিক্সড রাস্তার জন্য বি এর কতগুলো রাস্তা আছে তার কাজটা কমপ্লিট করার? বলো। এ এর রাস্তাটা যদি আমি ফিক্স করে ফেলি, এই এ এর রাস্তা কাজ শেষ। এখন বি এর কয়টা রাস্তা আছে এই জার্নিটা কমপ্লিট করার? বলতে পারবে না কেউ? ভাই, যে বি এর জন্য হিসাবটা করে দেখাই তাহলে তোমার সুবিধা হবে। বি এর জন্য কিন্তু সেম হিসাব, উপরে যাবে 1, 2, 3, 4, 5 বার, আর ডানে যাবে 1, 2, 3, 4, 5 বার। তো বি এর জন্যও কিন্তু আমার 252টাই ওয়ে আছে। ঠিক আছে, এখন আমি বলতেছি কি সেটা বুঝো, কেন গুণ করলাম? কারণটা হচ্ছে, ধরো এর একটা রাস্তা আমি ফিক্স ধরলাম, এর এই ফিক্স রাস্তা ধরেও বি এর কতগুলো ওয়ে আছে তার জার্নিটা কমপ্লিট করার? 252 ই তো দেখাচ্ছে। 252ই তো হবে, তাই না?
So, এর একটা রাস্তার জন্য যদি বি এর 252টা রাস্তা থাকে, এর 252টা রাস্তার জন্য, এর 252 ওয়েস এর জন্য টোটাল ওয়েস কত হবে? 252 ইন্টু 252। বুঝতে পারছো সবাই? জি টু স্যার। ফিফটি টু ভাইয়া। ইন্টু 252 হচ্ছে টোটাল ওয়েস। এটা হচ্ছে, দেখো আমি বললাম যে আমি চকলেট কিনতে পারি 5 ওয়েস, আমি হচ্ছে আইসক্রিম কিনতে পারি 6 ওয়েস। সো টোটাল কত হবে আমি চকলেট এবং আইসক্রিম কিনতে পারি? 30 ভাবে। 5 ইন্টু 6, 5 5 ইন্টু 6 নাকি 5 + 6? 5 5 ইন্টু into 6। 6। কারণ কারণ প্রত্যেকটা চকলেট কেনার ওয়ের জন্য 6টা ওয়ে আছে আইসক্রিম কেনার। ঠিক আছে, সো 5টা ওয়ের জন্য 5 ইন্টু 6, 5 ইন্টু 6 30 ওয়েস। এইটা যদি কারো চিন্তা করতে একটু সমস্যা হয়, তাহলে সে কিভাবে চিন্তা করবা, যদি আমাদের ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে যায় তাহলে অ্যাড করব, ফুল প্রসেসটা যদি ইনকমপ্লিট থাকে আমাদের স্টেপের পরেও তাহলে মাল্টিপ্লাই করব। দেখো 252টা ওয়ে হচ্ছে কি, এর এর জার্নি কমপ্লিট করার ওয়ে হচ্ছে 252টা, কিন্তু এর জার্নি কমপ্লিট করলেই কি আমাদের ফুল প্রসেসটা শেষ? না, প্রসেসের আরো একটা অংশ আমাদের বাকি আছে, তো সেই অংশের রেজাল্টও কিন্তু 252। সো ইনকমপ্লিট দুইটা পোর্শন আমরা গুণ করব। বুঝতে পারছো? ইনকমপ্লিট পোর্শন সবসময় কি করব? গুণ করব, মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করব। এই করব। জন্য 252 ইন্টু 252 হচ্ছে আমাদের টোটাল ওয়েস। ঠিক আছে, এখন এখন কি করতে হবে? এটা একটু লেন্দি ম্যাথ, ঠিক আছে। এখন কি করব? এখন আমাদের চিন্তা করতে হবে যে তারা মিট করবে এইটা কত হবে পসিবল। এইটা যদি মাইনাস করি তাহলেই আমাদের অ্যান্সার শেষ। ঠিক আছে, সরি। মানে কি তাদের এখন কমন রিজনটা বের করব? কমন রিজিয়নটা বের করলে আসলে খুব একটা লাভ নাই। বেসিক্যালি যেটা করতে হবে যে তাদের মিট করার জায়গা কতগুলো, ঠিক আছে, কোথায় মিট করতে পারে এই রিজিয়নটা আগে চিহ্নিত করতে হবে তোমাকে। এই যে দেখো, তারা কিন্তু মিট করলে এই জায়গাতেই মিট করবে, তাই না? জি ভাইয়া। কারণ এ এ ওরও এই জায়গায় যাইতে হবে, বিরও এই জায়গায় যাইতে হবে। ঠিক আছে, এখন আমি যে মেথডে করছি এটা তো অনেক লেন্দি। এইটার কি আর কোনো ইজিয়ার মেথড তোমাদের মাথায় আসে? দেখো তো। একটা কাজ করি তাহলে, এইটা তাহলে এক কাজ করি হোমওয়ার্ক হিসেবে দেই, হ্যাঁ? তোমরা এটা ট্রাই করিও। আমি কিন্তু তোমাদেরকে অর্ধেক ইয়ে বলে দিলাম, আমি বাকিটাও করছি কিন্তু এটা অনেক লেন্দি হয়ে যায়। আমি যেটা করছি এটা এখন দেখতেছি বেশ লেন্দি হয়েছে। জি তো স্যার। এটা একটু বাসায় ট্রাই করিও যে আমি যেটা করার চেষ্টা করতেছি। দেখো আমি যেটা করছি যে 2-0-তে এরা মিট করতে পারে, সো 2-0-তে এরা মিট করতে পারে কত ওয়ে আছে। একইভাবে এইখানে মিট করতে পারে, এইখানে মিট করতে পারে, এইরকম কিন্তু 1 2 3 4 5 6। আর 1 2 3 4 24, 6 ইন্টু 4 24টা পয়েন্ট আছে যেখানে তারা মিট করতে পারে। ঠিক আছে, তো এইগুলা সব বের করে বাদ দিতে হবে। এটা কিন্তু অনেক লম্বা ক্যালকুলেশন হয়ে যায় আমার যা। অবশ্যই পসিবল, 24টা ভ্যালু বের করে মাইনাস করতে হবে এই এই ভ্যালু থেকে। সো আমার মনে হয় একটু লেন্থি, আমার মনে হয় ইজিয়ার মেথড আছে। তোমরা একটু ট্রাই করিও, হ্যাঁ? বুঝতে পারছো কি প্রসেসটা কি করার চেষ্টা করতেছি আমি? টোটাল বের করছি এইটা, এখান থেকে কি বাদ দিব? এখান থেকে বাদ দিব হচ্ছে এই কমন রিজিয়নে পয়েন্ট গুলোতে তারা মিট করার কতগুলো ওয়ে আছে। বুঝতে পারছো সবাই? হুম, অর্ধেক করে দিলাম, বাকি জি অর্ধেক তুমি ভাইয়া। ট্রাই করবা। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক 0, সরি হোমওয়ার্ক 01। ঠিক আছে, আচ্ছা নেক্সট ম্যাথে যাই। একটু সরি, একটু মোটামুটি সহজ ম্যাথে আসি। সহজ না, মোটামুটি সহজ। বলতেছে যে আহ মোটে 50টা পোকেমন আছে, সব থেকে বেশি সংখ্যক পোকেমন আমি ধরতে যাচ্ছি, কিন্তু এমন স্যার, দুইটা পোকেমন কখনো কেমন কি? ধরতে পারবে না। মানে ধরো জন্তু, একটা জন্তু। মানে এই কোশ্চেনটা শুনে খুবই ওয়েট লাগলো, কারণ আমাদের জেনারেশনে এমন কোনো মানুষ নাই যারা পোকেমন চিনে না। কিন্তু তোমরা তো পরের ও জেনারেশন, স্যার, তোমাদের কার্ড। অনেকেই এটা চিনবে না। ঠিক আছে, এটা আমাদের জেনারেশনের সবথেকে ফেমাস একটা জিনিস। ঠিক আছে, পোকেমন হচ্ছে একটা কার্ডের একটা গেম ছিল ছোটবেলায়। আচ্ছা দেখো, তো বলতেছে হচ্ছে মনে করো হচ্ছে এটা বিড়াল। ঠিক আছে, তাহলে একটা রাস্তায় অনেকগুলো 50টা বিড়াল আছে। ঠিক আছে, তো সে এমন কখনো দুইটা পোকেমন ধরতে পারবে না যারা পরস্পর শত্রু। কিছুক্ষণ বেড়ানোর পর সে দুইটা জিনিস জানতে পারলো, যে প্রতিটা পোকেমনের দুইটা করে শত্রু আছে, আর একটা হচ্ছে যেহেতু আচ্ছা সে ভাইয়া, পরস্পর শত্রু এমন দুইটা। হ্যাঁ বলো।
ভাইয়া একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, সো লাইক ওই P12 এর অ্যান্সার কি জাস্ট 252 টাইমস 252? না না না, এটা আসলে কনফিউজ হওয়াটা স্বাভাবিক। আমি ম্যাথটা করি নাই, তোমাদেরকে আমি দেখাই দিছি যে ম্যাথটা কিভাবে করবা, এটা হোমওয়ার্ক হিসেবে দিছি, বুঝতে পারছো? ভাইয়া কিভাবে করবো আরেকবার রিপিট করলে? এই যে একটু রেকর্ড দেখতে হবে এটা, ঠিক আছে? সবার জন্য তো আর রিপিট করলে বাকিদের জন্য এটা আনফেয়ার হবে, ভাইয়া বুঝতে শর্টে পারছো? শর্টে শর্টে সমস্যা নেই, হুম, ঠিক আছে, এই যে দেখো, জাস্ট এই রিজিওনটার জন্য বের করবা। এই যে তারা কিন্তু মিট করতে পারে এই রিজিওনে, ঠিক আছে? লেখাই আছে, এটা দেখবা তাহলে বুঝতে পারবে এই রিজিওনে কত হবে তারা মিট করতে পারে। এইগুলো মাইনাস করতে হবে 252 ইন্টু 252 থেকে, ঠিক আছে? দেখি আমরা আগের ম্যাথে আসি, নেক্সট ম্যাথে আসি। যতই চেষ্টা করুক, হচ্ছে কি, সর্বোচ্চ স্যার, এনটা পোকেমন ধরতে পারবে। এখন এন এর ভ্যালু গুলোর যোগফল কত? হ্যাঁ বলো। স্যার, এটা কি গ্রাফ থিওরি ব্যবহার করে করতে হবে? আগের ম্যাথটা না এই ম্যাথটা? এই ম্যাথটা। আমি গ্রাফ থিওরি ছাড়াই করছি। গ্রাফ থিওরি আমার কাছে মনে হয় যে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, আমার ইচ্ছা আছে এটা শেখানোর এবার। দেখা যাক মানে সময় হয় কিনা। গ্রাফ থিওরিটা কিন্তু ইম্পর্টেন্ট, ম্যাথমেটিক্যাল বেশ কিছু প্রবলেম আসে যেগুলো গ্রাফ থিওরি দিয়ে খুবই সহজে করা যায়। তো দেখি, আমি চেষ্টা করবো এবার গ্রাফ থিওরিটা পড়ানোর। কিন্তু একটা ইস্যু আছে এইখানে আসলে, মানে রিস্কটা হচ্ছে আমি গ্রাফ থিওরি পড়াইতে চাইলে এটা থিওরি পড়াইতে হবে একটা ক্লাস, ম্যাথ পড়াইতে হবে একটা ক্লাস, মানে ইন টোটাল আড়াইটা তিনটা ক্লাস লেগে যাবে। 12টা ক্লাসে 3টা ক্লাসে যদি আমি গ্রাফ থিওরির উপরে দেই, এটা আসলে ফিজিবল হবে কিনা এটা আমি চিন্তা ভাবনা করতেছি, পড়াবো ভাইয়া কিনা। গ্রাফ থিওরি বলো। ওই রকম ইম্পর্টেন্ট হলে করাতে। মানে এখন সমস্যা হচ্ছে আমি তো প্রবলেম সলভিং কোর্স নিচ্ছি, হ্যাঁ। এই বছরের মেগা কোর্সে কিন্তু আমি নাম্বার থিওরি পড়াইছি। মেগা কোর্সটা বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয়, মেগা কোর্সে আমি পড়াই হচ্ছে ন্যাশনাল প্রিপারেশনের অ্যাডভান্স কিছু জিনিস, ঠিক আছে? সো এইবার যদি গ্রাফ থিওরি নাও পড়াইতে পারি, তো নেক্সট ইয়ারের যে মেগা কোর্স নিবো সেইখানে হচ্ছে গ্রাফ থিওরি পড়াবো ইনশাল্লাহ। দেখি এইবারই পড়ানোর চেষ্টা করবো ছোট করে, দেখা যাক। স্যার, এটা এমনি মনে হয় গ্রাফ থিওরি দিয়ে সহজেই করা যেত। এইচ দিয়ে মনে হয় হুম, বহুভুজ বানাইতে হবে। দেখো কত আসে তো, দেখো তো কত আসে। আমি এটা করে রাখছি অন্য মেথডে, দেখি একই অ্যান্সার আসে কিনা। এইখানে কিন্তু দেখো একটা অ্যান্সার চাইনি, ঠিক আছে? কোশ্চেনটা একটু ভালোভাবে খেয়াল করো। এখানে কিন্তু বলতেছে হচ্ছে ইফ due to the inability to catch Pokemon that are enemies with each other, maximum number of Pokemon that can catch is equal to n. What is the sum of all possible values of n? এখানে কিন্তু একটা ভ্যালু অফ n না, শুধুমাত্র ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটাই কিন্তু শুধু অ্যান্সার না। ম্যাক্সিমাম ভ্যালু কতগুলো হইতে পারে, এখানে কিন্তু একটা ভেরিয়েবল পার্ট আছে, সেই জিনিসটা বুঝতে হবে, অজ্ঞাতনামা, খেয়াল করো। তো আমাকে এন এর ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট কতগুলো ভ্যালু থাকতে পারে, সবই যোগ করতে হবে। কিন্তু এন এর ভ্যালু, না, এন এর ভ্যালু কখনোই 48 হবে না। একজন একটু মেসেজ দিয়েছে, দেখো যে হোয়াট ইফ উই কনসিডার অল 48 পোকেমন হেড দ্য সেম টু পোকেমন, ঠিক আছে? এইটা কি পসিবল কিনা? এটা পসিবল না, কারণ সবাই যদি, দেখো 48 জনই যদি ঠিক দুইজনকে হেড করে, মানে দুইজন সবার শত্রু হয়ে গেল না, সেই দুইজন সবার এনিমি হয়ে গেল না? কিন্তু এখানে কি বলা আছে, দেখো প্রত্যেকটা পোকেমনের ঠিক দুইটা করে শত্রু আছে, ঠিক আছে? এভরি পোকেমন হ্যাজ এক্স্যাক্টলি টু আদার, হেডস এক্স্যাক্টলি টু আদার।
তাহলে যে দুইটাকে তুমি সবার শত্রু বানাতে চাচ্ছ তাদের কিন্তু শত্রু 48টা হয়ে গেছে, এটা কিন্তু পসিবল না। বুঝতে পারছো? অজ্ঞাতনামা। না, 72 না, হয় নাই। ভাইয়া এখানে কি পিএইচপি লাগবে? পিএইচপি লাগবে কিনা, পিএইচপি তো আসলে মানে অলমোস্ট লাইক যোগ বিয়োগ গুণ ভাগের মতো একটা জিনিস। এটা দেখি এখানে না লাগবে কিনা। ভাইয়া, এই ওই পিএইচপি না ভাইয়া, মানে প্রুভিং এর ক্ষেত্রে যে পিএইচপি আর কি। পিএইচপি মানে আমি বুঝি পিজন হোল প্রিন্সিপাল, তুমি সেটার কথা বলতেছো না? ভাইয়া বক্স বক্স করারটা না ভাইয়া, PHP লাইক ওয়েব প্রোগ্রামিং। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটাই পিএইচপি, ওইটাই। পিএইচপি আসলে বললাম তো, এটা একটা টুলের মতো আমাদের কাছে, এটা কোনো মেথড না। ঠিক আছে। হ্যাঁ, পিএইচপি কিছুটা ইউজ আছে, কিছুটা ইউজ আছে। দেখো আমি একটু হিন্ট দেই, হ্যাঁ। ফার্স্টেই চিন্তা করতে হবে যে তুমি কিভাবে পোকেমন গুলোকে সাজাবে। ঠিক আছে, সর্বোচ্চ এন এর ভ্যালুর জন্য পোকেমন গুলোকে কিভাবে সাজাইতে হবে, কে কার শত্রু হবে এইটাকে ডিফাইন করো। এইটাই হচ্ছে এই ম্যাথের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কিভাবে সাজাইলে সর্বোচ্চ সংখ্যক মানে এন এর ভ্যালু পাওয়া যাবে, এটাই হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে। জি স্যার। স্যার আনসার কি 189 হবে? না, 189, 189 আসছে। জি স্যার। না, আমার তো 189 আসেনি। আমার সলিউশনটা দাও তো, আমি দেখি। ওকে স্যার, আমি হচ্ছে মেসেঞ্জারে পাঠাচ্ছি। আচ্ছা। আমি এটা হচ্ছে মনে হয় আরো 2 সপ্তাহ আগে করেছিলাম, না 2 মাস আগে করেছিলাম। গ্রাফ থিওরি শিখেছিল একটা ভাইয়া, ওইটা। আচ্ছা। নতুন শিখলে আসলে একটা রিস্কি জিনিস থেকে যায়, যেটা হচ্ছে ভুল অ্যাপ্লিকেশন। তো দেখি, তুমি পাঠাও, আমি দেখবো ফ্রি টাইমের, সমস্যা নেই। আচ্ছা, দেখি। না 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 না। দেখো সাদমান একটা কোশ্চেন করছে যে ইফ হি ক্যান ক্যাচ অ্যাজ মেনি পসিবল দেন ডু ইউ অনলি কনসিডার দ্য ম্যাক্সিমাম ভ্যালু। আমরা ম্যাক্সিমাম ভ্যালু হিসাব করতেছি, আমরা ম্যাক্সিমাম ভ্যালু হিসাব করতেছি। কিন্তু এখানে তোমাকে একটা জিনিস, আচ্ছা আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাই। আহ কি হইতে পারে এটার এক্সাম্পল। ধরো আমি বললাম যে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু ধরো 30। আচ্ছা না, এটা রিয়েল লাইফ এক্সাম্পল কেমন হইতে পারে? আচ্ছা এই ম্যাটটাকে করি দাঁড়াও, তারপর এক্সাম্পল দেখে চিন্তা করি কি এক্সাম্পল হইতে পারে। যারা ভাবতেছে একটা অ্যান্সার আসবে, দেখো যারা ভাবতেছে একটা অ্যান্সার আসবে, আচ্ছা, আমি তোমাকে বললাম যে একটা একটা এইখানে ধরো ইয়া আছে, এখানে একটা পাত্র আছে যেখান থেকে আমি পানি আছে। এখন কতটুকু পানি আছে? এইটা একটা পাত্র, এইটা একটা পাত্র, এইটা একটা পাত্র। এইটাতে 10 লিটার পানি আছে, এইটাতে 8 লিটার পানি আছে, এইটাতে 6 লিটার পানি আছে। আমি বললাম যে তুমি এই পাত্রগুলো থেকে অর্ধেক পানি নিতে পারো। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ কতটুকু পানি নিতে পারবে, সর্বোচ্চ কতটুকু পানি নিতে পারবে, এটা হচ্ছে আমার কোশ্চেন এখন। সর্বোচ্চর জন্য কি আমি শুধু 10টা সিলেক্ট করে 10/2 = 5 বলবো অ্যান্সার? হ্যাঁ, আমি কিন্তু শুধু এই একটা আমাদের স্কোপে না, আমাদের স্কোপ কিন্তু এই তিনটার মধ্যেই আছে, যে আমরা তিনটাকে হিসাব করতে হবে। সো আমার 8-এর যে অর্ধেক 4 সেটাও হিসাব করতে হবে, 6-এর অর্ধেক 3 সেটাও হিসাব করতে হবে, এবং ফাইনালি 3, 5, 4 যোগ করতে হবে। ঠিক আছে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল, কিন্তু তার সিচুয়েশনটা কেমন সেটা আমরা জানি না।
সিচুয়েশন ধরো 10 রকম হইতে পারে, সো 10 রকম সিচুয়েশনের 10 রকম অ্যান্সার আমাকে যোগ করে অ্যান্সারটা আসতে হবে, বুঝতে পারছো? সিচুয়েশনটা এখানে ধরো মাল্টিপল টাইপস হইতে পারে, বুঝতে পারছো? এই যে যে এক্সাম্পলটা দেখাইলাম, যে আমি যদি একটা পাত্র কনসিডার করি আমার অ্যান্সার তো 5, কিন্তু আমি যদি সবগুলো পাত্র হিসাব করি এবং যদি বলি যে সর্বোচ্চ কতটুকু নিতে পারবে, তো আমার 3টা পাত্র থেকে সর্বোচ্চ নিয়ে নিয়ে আমি হচ্ছে ভ্যালুগুলো যোগ করলাম, ঠিক আছে? লোয়েস্ট ভ্যালু, লোয়েস্ট, হ্যাঁ, হাইয়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু আগে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? দেখো, উম, তার মানে কি গ্রাফ থিওরি হিসাবে করতেছো? ম্যাক্স ভ্যালু ইজ 25, 25 কি ম্যাক্স ভ্যালু হওয়া পসিবল? 25 হবে নাকি 24 হবে? আমার কাছে তো 24-এ দেখাচ্ছে। আমার হিসাবে 24 আসার কথা, আর মিনিমাম ভ্যালু আসবে হচ্ছে 17। 17 একটা ম্যাক্সিমাম ভ্যালু। এখানে তোমাদেরকে একটা জিনিস আমি একটু বুঝাই, এখানে জি, আমরা ম্যাক্সিমাম ভ্যালু বের সাইকেল আর করতেছি। একটি সাইকেল বানানো যাবে, এখান থেকে পকিমন পাবো হচ্ছে 15 আর 2 17টা। আমি একটা জিনিস বলি, এখানে সিনারিও অনেক ধরনের আছে, ঠিক আছে? সিনারিও অনেক ধরনের আছে। আচ্ছা, একটু 1 মিনিট, তোমার অ্যান্সার কত আসছে বললা? 189 আসছে, জি ফেয়ারনেস স্যার। রেভেনজা। আচ্ছা, 25-এর কেসটা কি আমাকে একটু বলতে পারবা? 25-এর কেস হইতে পারে এই ম্যাথটা আমি ভুল করছি। 25-এর কেসটা কি বলতেছো? সে হচ্ছে 25টা আহ এন এর ভ্যালু 25ও হইতে পারে, এটা বলতেছো? এন এর ভ্যালু আমার হিসাবে 25 আসার কথা না, 25 কিভাবে হয় একটু বলো তো? স্যার হচ্ছে 3টি পকেমনের সাইকেল বানালে প্রত্যেক সাইকেল থেকে 2টি পকিমন বাদ যায়, মাত্র একটি নেওয়া যায় আর কি। মানে অর্থাৎ যত বেশি সংখ্যক সাইকেল বানাতে পারবো আমরা তত কম সংখ্যক পকিমন নেওয়া সম্ভব হবে। তাহলে আমি কিন্তু 15টি। মিনিমাম ভ্যালু পাচ্ছি কত? জি স্যার। ম্যাক্সিমাম ভ্যালুটার হিসাবটা একটু বলো। আহ, জি স্যার 25ই হবে। 50টি এজ দিয়ে 50 বাহুর বহুভুজ বানালে সর্বোচ্চ সংখ্যক পকিমন আমরা নিতে পারি 25টা। সর্বোচ্চ সংখ্যক 25টাই পাবো। আচ্ছা, তুমি বলতেছো দুইটা দুইটা করে সেট করবা, তাই তো? জি স্যার। হ্যাঁ। প্রত্যেক ঠিক দুইটা করে শত্রু আছে। জি স্যার, ওকে। প্রত্যেক থেকে 2টা এজ পাবো আর কি। হুম, হুম, হুম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু 24 না হয় 25 হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার 189, ঠিক আছে? জি তাহলে স্যার। এইটা আমি একটু লিখে নেই, এটা আমি ভুল করছি। এটা 25 অ্যাড হওয়ার কথা, হ্যাঁ, সেই হিসাবে 25 অ্যাড আমি আসলে মানে একটা রেখাকে আমরা ক্ষেত্র হিসাবে ক্যালকুলেট করতে পারি, এই হিসাবটা মিস করে গেছি। হুম, এটাও করা যাবে, অবশ্যই করা যাবে। তাহলে দেখি তো কোনো রেস্ট্রিকশন আছে কিনা। উম, কিন্তু কখন দুইটা পঙ্গু ধরতে পারে যারা একে পরস্পর শত্রু? তো প্রত্যেক point ঠিক না, দেখো তোমার কিন্তু হিসাবটা হয় নাই। প্রতিটা পোকেমনের ঠিক দুইটা করে শত্রু আছে, তাহলে এটা কিন্তু আমি যদি একটা রেখা আঁকি, তুমি বলতেছো দুইটা এজ, ই, তো একটা পোকেমনের তো দুইটা শত্রু না, এখানে একটা শত্রু হয়ে গেছে, জি স্যার। বুঝতে পারছো? তো 25 মনে হয় না হবে। তুমি যে এজ দুইটা দিছো না, তো জি এখানে তো স্যার। একটা পোকেমনের একটা শত্রু, এটা পসিবল না, দুইটা শত্রু লাগবে, এখানে কিন্তু একটা শত্রু হয়ে গেছে। এইরকম 25টা হচ্ছে তুমি রেখা নিবা, এটা কিন্তু পসিবল হচ্ছে না, বুঝতে পারছো? তো 25 হবে না। দেখো আমি একটু দেখাই, হ্যাঁ, আমার মনে হচ্ছে অনেকে একটু বিরক্ত হচ্ছে যে আমি স্যার। কেন গ্রাফ থিওরি নিয়ে কথা বলতেছি, যদিও আমি গ্রাফ থিওরি পড়াই নাই এখনো। জি স্যার, আপনি হচ্ছে করান দেখি। হ্যাঁ, তো আমি আমার মেথড যেটা সেটা দিয়ে করি, হ্যাঁ বলো।
সেট শুড বি টেকেন স্যার, এজ 3। আমরা যে এখানে এই হিসাবটা করছি, এখানে এরকম করলে হয় না যে আমরা প্রতি 3টা পোকেমন থেকে একটা পোকেমন নিতে পারবো? তো স্যার, সেই হিসাবে আমরা যদি 50টা থেকে হিসাব করি, আমরা আহ মানে সর্বোচ্চ এক হিসাবে 16টা পোকেমন নিতে পারবো, যাদের মানে শত্রুগুলো অন্য একটা দলে পড়ে যাবে বা আলাদা হয়ে যাবে। তাহলে এটাই শুরু দিয়ে হিসাব করব এবং এটা দিয়ে আমরা মিনিমাম ভ্যালু পাবো। ঠিক আছে, এটা দিয়ে আমরা মিনিমাম ভ্যালু পাবো। এটা তোমার একটা অ্যারেঞ্জমেন্ট, বুঝো? তুমি যেটা বলতেছো সেটা একটা অ্যারেঞ্জমেন্ট, যেটা হচ্ছে তিনটা তিনটা করে সেট আছে। আমার কাছে তিনটা পোকেমন করে সেট আছে, একটা দুইটা তিনটা পোকেমনের সেট আছে যারা একে অপরের শত্রু। এখন এখান থেকে আমি কয়টা নিতে পারবো? এই তিনটার মধ্যে সেট থেকে কয়টা নিতে পারবো? একটা নিতে পারবো না? কেবল একটা। একটা নিতে পারবো। তাহলে এরকম তিনটার কতগুলো সেট আছে? টোটাল 50/3, অর্থাৎ 16 পয়েন্ট সামথিং। মানে কি, খেয়াল করো, এইখানে তার মানে 16টা সেট আছে, এই তিনটা তিনটা করে 16টা সেট আছে, তিনটা তিনটা করে 16টা সেট আছে। এবং এবং এই যে এক্সট্রা যে দুইজন আছে, খেয়াল করো, এক্সট্রা যে দুইজন আছে, দুইজন যে এক্সট্রা আছে, দেখো 50 কি, 50 = 16 × 3 + 2 না? হুম, তাহলে এইরকম জি ভাইয়া। 16টা সেট হইলো, এরকম 16টা সেট হইলো। এখন লাস্টের দুইজন কি করবে? লাস্টের দুইজন কি আলাদাভাবে একটা সেট করতে পারবে? না স্যার। পারবে না কিন্তু। ঠিক আছে, তার মানে এই দুইজনকে আমাদের এই 16টা সেটের মধ্যেই ঢুকাইতে হবে না? এটা কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। তাহলে কারণ এই দুইজনকে যদি আমি আলাদা করে ফেলি, এটা তো বলেই দিছে পসিবল না, কারণ প্রত্যেক পোকেমনের দুইটা শত্রু আছে। তো এরা এই সেটে, আমি সেট আসলে কি হবে, সেট মানে হচ্ছে এই সেটের যে তিনজন আছে তারা একে অপরের শত্রু, এইভাবে আমি সেট ডিফাইন করতেছি। ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করো যে এইভাবে যেহেতু আমাদের পসিবল না, এই দুইজনকে আমাদের অবশ্যই ইনক্লুড করতে হবে এই দুইজনের মধ্যে। এখন কিভাবে ইনক্লুড করবো সেটার জন্য একটা ফরমেশন দেখাচ্ছি, খেয়াল করো। দেখো, যদি এমন হয় যে চারটা পোকেমন আছে, A B C D, চারটা পোকেমন আছে। ঠিক আছে, এখন এই চারটার মধ্যে A B এর শত্রু, বি, দেখো A B এর শত্রু, আবার A C এর শত্রু, এরকম। আবার হচ্ছে D B এর শত্রু, আবার D C এর শত্রু। দেখো সবারই কিন্তু কি হইলো, দুইটা করে, সরি, সবার দুইটা করে শত্রু হইলো না? আমি জাস্ট দুইটা পেয়ার করছি, আর কিছু না, এখানে খুব বেশি জটিল ভাবে চিন্তা করি না। A এর দুইটা শত্রু আছে, ঠিক আছে। আবার বি এর, যদি আমি হচ্ছে ডি এরও দুইটা শত্রু করবো, তো ডি এর দুইটা শত্রু আছে, ডি হচ্ছে সি এর শত্রু, বি এর শত্রু। দেখো তো, সবারই দুইটা করে শত্রু না? এ এর শত্রু বি আর সি, বি এর শত্রু এ আর ডি, সি এর শত্রু এ আর ডি, ডি এর শত্রু সি আর এ। দেখো সবারই কিন্তু দুইটা করে হয়ে গেছে, তাই না? ঠিক আছে, তাহলে আমি যদি চিন্তা করি যে হচ্ছে এইখানে তাহলে কত ভাবে পসিবল, দেখো চারটা একটা সেট আছে, সেট অফ 4, এবং এইখান থেকে আমি কয়টা নিতে পারবো? হুম, এইখান থেকে আমি কয়টা নিতে পারবো? এই সেট থেকে কয়টা পোকেমন নিতে পারবো? দুইটা। দুইটা নিতে পারবো না, কারণ ধরো এ নিলাম, আর হচ্ছে এ এর শত্রু না কে, ডি, ডি নিলাম। ঠিক আছে, বি নিলাম আর সি নিলাম, এইভাবে। ঠিক আছে, এ ডি নিতে পারি, বি সি নিতে পারি। বুঝতে পারছো? আমি কিন্তু এখান থেকে দুইটা নিতে পারবো। উই ক্যান টেক 2। এটা কি বুঝতে পারছো? এই ফরমেশন থেকে যে দুইটা নেওয়া যাবে, এটা কি বুঝতে পারছো? জি জি ভাইয়া। স্যার। সাদমানের, সাদমান যে ছবিটা দিছে ওইটা হয় নাই, কেন হয় নাই আমি বলতেছি একটু পরে, আগে এই মেথডটা বুঝো। তো এখান থেকে দুইটা নিতে পারবো, তাহলে এই যে আমাদের যে দুইজন এক্সট্রা আসছিল, এদেরকে আমি এরকম দুইটা সেটে দিতে হবে, তাই না? এরকম এদেরকে দুইটা সেটে দিতে হবে। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে দুইটা সেটে যদি দেই, তাহলে অ্যাকচুয়ালি তিনটার সেট আছে কতগুলো? তাহলে এটা হবে 14 × 3 হবে, তাই না? +4 × 2 হবে।
এই ফরমেশনে যে ভাগ করলাম অবশ্যই কারণ আছে। দেখো 50 কে আমি এইভাবে লিখলাম কারণ উপরের যে লাল ভাবে লিখছি এটাতে লিখে কাজ হবে না, কারণ এই দুইটাকে আমরা আলাদা আলাদা লিখতে পারবো না। সো আমি এই ফরমেশনে লিখলাম 14 × 3 প্লাস 4 × 2, মানে আমার কাছে তিনটার সেট আছে 14টা আর চারটার সেট আছে 2টা। বুঝতে পারছো? হুম, সেটা কি বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। জি ভাইয়া। তাহলে এই 14টা সেট থেকে কয়টা নেওয়া যাবে? এই 14টা সেট থেকে কয়টা নেওয়া যাবে যেখানে 3টা করে আছে? এই তিনটার সেট থেকে একটা একটা করে নিচ্ছি, তো 14টা সেট থেকে আমরা 14টাই 14টা। পাবো, তাই না? আর এই যে দুইটা সেট আছে, এই দুইটা সেট থেকে কয়টা নেওয়া যাবে? দুইটা সেট আছে, এই 4 4-এর দুইটা সেট আছে, সেখান থেকে কয়টা নেওয়া যাবে? এই যে 1 2 3 4, চারটা থেকে দুইটা যদি নেই তাহলে এই টোটাল 8টা থেকে কয়টা নিব? দুই দুই। চারটা নিব। ঠিক আছে, সো 18 জি হচ্ছে ভাইয়া। আমাদের লোয়েস্ট ভ্যালু। ঠিক আছে, 18 হচ্ছে আমাদের লোয়েস্ট ভ্যালু, 17 কিন্তু পাচ্ছি না আমি। আমি 18 পাচ্ছি লোয়েস্ট ভ্যালু। কেউ কি 18 বের করতে পারবে? আমার মনে হয় 18 হওয়ার কথা না। আচ্ছা, মনে হয় না, এটা ঠিক। 17ই হয়। সরি, 17 হবে না, লোয়েস্ট ভ্যালু 17 হবে কি হবে? আমাকে দেখাও কিভাবে হবে। দেখো তোমার আহ, তিনটি আমার মনে হয় যে পকিমনে যদি প্রবলেমটা হচ্ছে, বলো। স্যার তিনটি পকিমনে যদি আমরা সাইকেল বানাই তাহলে হচ্ছে হুম, প্রত্যেকটি সাইকেলে 2টি পকিমন বাদ দেওয়া যায়, মানে হুম, একটি পকিমন নেওয়া যায়। হুম। মানে অর্থাৎ যত বেশি সাইকেল বানাইতে পারবো তত কম সংখ্যক পকিমন নেওয়া যাবে। তাহলে 5টি সাইকেল ও একটি মানে এস সাইকেল বানানো যাবে। এখান থেকে পকিমন তো 15 + 2 = 17টাই নেওয়া যাবে। আমি কিন্তু পোকেমন বেশি নেওয়ার চেষ্টা করতেছি, তুমি কিন্তু পোকেমন কম নেওয়ার চেষ্টা করতেছো। বুঝছো কোশ্চেনে কি বলছে? সর্বোচ্চ পোকেমন ধরতে। চেষ্টা করব কি ধরার? বেশি সংখ্যক পোকেমন ধরবো। বুঝতে পারছো? জি স্যার। হুম, এই যে চেষ্টা করতেছে কি কি করব, সর্বোচ্চ সংখ্যক পোকেমন ধরবো। তো যেই ফরমেশনেই থাকুক না কেন, আমি কিন্তু 18টার কম পোকেমন, মানে আমি চাইলেই 17টা ধরতে পারবো, কোনো সমস্যা নাই। তো যেই ফরমেশনেই থাকুক, এই ফরমেশনে থাকলেও আমি 18টা ধরতে পারবো। ঠিক আছে, সো 18 হচ্ছে আমাদের এন এর লোয়েস্ট ভ্যালু। সো এন মিনিমাম হচ্ছে 18। ঠিক আছে। আচ্ছা, এখন এন ম্যাক্স কি করব? এই যে এই পদ্ধতিতে গেলেই বুঝতে পারবো। এই যে আমাদের 4টা করে সেট নিছি, সেই এখন সব পোকেমনকেই 4 সেটের মতো করে করার চেষ্টা করতেছি। দেখো এই 4টা সেট কিন্তু আমাদের মোস্ট এফিসিয়েন্ট, কারণ এখানে 4টা থেকে 2টা ধরা যাচ্ছে। আর এই 3টার সেটটা হচ্ছে আমাদের লেস এফিসিয়েন্ট। এইরকম ভাবে থাকলে আমি কম ধরতে পারবো, আর এইরকম ভাবে থাকলে আমি বেশি ধরতে পারবো। 4 4টা থাকলে আমি বেশি ধরতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 4টার আমি যদি এই সেটটা বেশি দেখাইতে চাই, এই সেটটা যদি বেশি থাকে, দেখো আমি কিন্তু কিভাবে আছে এটার উপরে আমার কোনো হাত নাই। পোকেমন গুলো এইভাবেও থাকতে পারে। আমি একটু মেথড লিখে দেই, এটা হচ্ছে মেথড এ। ভাইয়া যদি সেট অফ মেথড 5 ধরা হতো। সেটা 5-এ কি আমার মনে হয় না মিলানো যায়। সেটা 5-এ কি মিলানো যায় এই ইয়েগুলো, মানে দুইটা এক্স্যাক্টলি একে অপরের শত্রু। দেখো তো, মনে হয় এ না। বি সি ডি ই 5টা জিনিস আছে, তো আমার মনে হয় না এখানে মিলানো যাবে। হয় কি সাইক্লিক হয়। Sorry, প্রত্যেকের কি এখানে 2টা করে শত্রু আছে? দেখো তো, এ এর শত্রু বি, এর শত্রু বি, বি এর শত্রু প্রত্যেকের 2টা শত্রু আছে না? জি আচ্ছা, ভাইয়া। প্রত্যেকের তো তাহলে এখান থেকে কয়টা সিলেক্ট করা যাবে? এ নেওয়া যাবে। আচ্ছা, যদি আমরা এ নেই, দেখি আমার মনে হয় না এটা মানে হাইয়েস্ট এফিসিয়েন্ট বা লোয়েস্ট এফিসিয়েন্ট হবে। এ যদি নেই তাহলে সি নিতে পারবো, ই কি নিতে পারবো? না ভাইয়া, না, ই তো এখানে শত্রু হয়ে দেখো, গেল। এখানে হচ্ছে 2/5। এই 2/5 নিয়ে আমার লাভ নাই। বুঝছো, এই 2/5 আমার হিসাব করে লাভ নেই, কারণ এই যে এইখানে আমরা রেশিও পাইছি হচ্ছে 1/3, যেটা লোয়েস্ট ভ্যালু হিসাব করতে সুবিধা হচ্ছে। আর এখানে আমরা রেশিও পাচ্ছি হাফ, যেটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু হিসাব করতে সুবিধা হচ্ছে। এই 2/5 কিন্তু 1/3 আর 1/2 এর মাঝামাঝি একটা ভ্যালু। তো আমার মনে হয় না এটা কোথাও হেল্প করবে। বুঝতে পারছো? হ্যাঁ, জি ভাই। মানে এটা দিয়ে যদি তুমি করো, এটা দিয়ে ধরো আমাদেরতেই ধরো 21 আসছে, হ্যাঁ, এই মেথডটা দিয়ে ধরো 21 আসছে। কিন্তু আমার যদি এই আহ ধরো এই 4টার যে সেটটা আছে সেটা দিয়ে করে যদি আমাদের 24 আসে,
সো এই 21টা কিন্তু আমাদের ইউজলেস একটা ভ্যালু আসবে, ঠিক আছে, কারণ মাঝের গুলো অবশ্যই থাকবে, বুঝতে পারছো? জি ভাই, বুঝতে আচ্ছা, তাহলে আমরা এই চারটার সেটটা এখন করার চেষ্টা করতেছি। চারটার সেটটা যদি করি 50-কে 4 দিয়ে ভাগ করি। আচ্ছা, একজন একটা কোশ্চেন করছো, অজ্ঞাতনামা, তোমারটা আমি অ্যান্সার করবো যে কেন আমি 50 কে ওইভাবে লিখলাম। সমস্যা নেই, একটু ওয়েট করো, আমি পুরোটাকে কভার করে নিই। 50-কে 4 দিয়ে ভাগ করি, 4-কে 4, 10, 4 দুগুণে 8, 2। ঠিক আছে, সো আমরা বলতে পারি 50 ইকুয়ালস টু 12 ইন্টু 4 প্লাস 2। ঠিক আছে, আচ্ছা, এখন এই দুইটাকে কি আলাদা রাখা যাবে? সেম জিনিস আবার আসছে, দুইটা পোকেমন কি আমরা আলাদা রাখতে পারবো? পারবো না ভাইয়া। আমাদের এই যে এই পদ্ধতি যদি করি, আমাদের 12টা সেট আছে হচ্ছে চারটার, আর দুইজন আলাদা, এটা কিন্তু পসিবল না। এই দুইজনকে আবার কি করতে হবে, এই চারটার সেটে ঢুকাইতে হবে, এবং এই চারটা সেটে ঢুকানোর থেকে বেটার কি আমরা যদি এই 12টা থেকে আমরা একজনকে আলাদা করে ফেলি এবং তাকে এই দুইয়ের মধ্যে দিয়ে দেই, তাহলে একটা আলাদা হয়ে যাবে না? আমি কিন্তু সর্বোচ্চ পোকেমন ধরার চেষ্টা করতেছি, বুঝছো? এই 3 আর 4 দিয়ে আমি সব করতেছি, তাহলে সরি, আমি যেটা করতেছি যে এইটাকে আমি 12 × 4 + 2 না লিখে লিখবো 11 × 4 + 6। কেন? কারণ 6টা হচ্ছে 3 এর মাল্টিপল। 6টাকে কি 3 এর মাল্টিপল, অর্থাৎ 2 × 3 আকারে লেখা যায়। এই জন্য হচ্ছে আমি এটাকে এইভাবে লিখলাম। দেখো এই সেম কাজ করছি, কিন্তু এই 50কেও আমরা একটু ভিন্নভাবে ভাঙাইছি, এখানেও 50কে আমরা ভিন্নভাবে ভাঙাইছি। কারণ অবশ্যই এইটাকে আমরা ফাইনাল কথাটা একটু বলে দেই। দেখো, আমরা এটাকে 3x + 4y আকারে লেখার চেষ্টা করতেছি, এই জন্য আমরা এইভাবে ভাঙাচ্ছি, বুঝতে পারছো? অজ্ঞাতনামা এখন কি বুঝতে পারছো কেন আমরা হচ্ছে ডিরেক্টলি না ভাঙায় একটু আগে পিছে করে ভাঙাচ্ছি? কারণ আমরা 3 এবং 4 এর মাল্টিপল আকারে লিখতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 4 এর মাল্টিপল আছে 11টা, এইখান থেকে টোটাল কয়টা আসবে পোকেমন? 11 × 2 22টা আসবে। আর এই যে ইয়েস স্যার। তিনের সেট আছে, তিনের সেট আছে কয়টা, একটা দুইটা, এই যে 6টা আছে, টোটাল 2টা সেট। এই 2টা সেট থেকে একটা একটা করে নিয়ে +2 হবে 24 হচ্ছে আমাদের জিনিস, বুঝতে পারছো? তাহলে এন এন মিনিমাম কত? এই 11টা 6 বাজে, সরি, আমার খেয়াল ছিল না যে ক্লাসের টাইম শেষ। তাহলে এন মিনিমাম হচ্ছে 18, এন ম্যাক্স 24। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 18 + 20, সরি 18 + 19 + 20 + 24 কত হয়? সরি, অ্যান্সার হবে তাহলে যোগফল হয় হচ্ছে 7, 4, 147 হয়। দেখো মিলে কিনা, সরি। আচ্ছা, আমার মনে হয় ক্লিয়ার। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো ম্যাটটা? হুম, জি লম্বা ভাইয়া। বানাইছিল, হ্যাঁ, একটু আবার দেখবা, জি স্যার। তুমি একটা আবার দেখবা। ঠিক আছে, আর হচ্ছে হোমওয়ার্কটা সবাই ট্রাই করবে, নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করবো। ঠিক আছে, ক্লাস তোমাদের এখন রেগুলারলি হবে, প্রতিদিন ক্লাস নিব, যেহেতু রিজিওনাল, আমার মনে হয় ন্যাশনাল তোমাদের নির্বাচনের আগেই হয়ে যাবে, জন্য আগেই নিব। ঠিক আছে, এই, ভাইয়া, হোমওয়ার্কটা একটু গ্রুপে পোস্ট করে দিন। হ্যাঁ, হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দিব আর পিডিএফ ও দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর এই সাদমান, সাদমানের ওই যে পলিগন বানিয়েছে একটা, এটা হবে না, কারণ তোমার এইটা বেসিক্যালি কি হচ্ছে, দেখো আমার, আচ্ছা, 6টা সেট করছি যেখানে হচ্ছে একে অপরের শত্রু, দুইটা দুইটা করে, এটারও এফিসিয়েন্সি হার, কিন্তু এটা করে কি লাভ আমার? এটা থেকে দুইটা নিতে পারছি, 50টার জন্য হচ্ছে 50 কি 6 দিয়ে ভাগ যায় সাদমান? দেখো দেখো তো, এই মেসেঞ্জার হচ্ছে, দেখো, আচ্ছা, সাদমানের এটা কেন কাজ করে না এটা আমি নেক্সট দিন ব্যাখ্যা করি, হ্যাঁ, আজকে অলরেডি দেরি হয়ে গেছে, আমি জি নেক্সট দিন তাহলে এটা ব্যাখ্যা করবো। আর আমার হচ্ছে একটা কালকে কোয়েশ্চেন ক্লাস, ছিল। ঠিক আছে, এই, আচ্ছা, নেক্সট ক্লাসে করিও। ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, বলো। আমি যদি 50-কে 9 × 5 + 5 দিয়ে সাজাই তাহলে কি এটা হবে? দেখো তোমার ভ্যালুটা যদি 23 তো 22-23 আসে, হ্যাঁ, 9 × 5 + 5 এভাবে যদি ভাঙাই হ্যাঁ, আর কি। 9 × 5 + 5 করবা, মানে 5x আকারে হ্যাঁ, লিখছো মানে আর কি। 9-এর 5টা সেট আর 5-এর একটা সেট। 9-এর 5টা সেট, হ্যাঁ, 9টা পোকেমনের 5টা সেট আর 5টা পোকেমনের একটা সেট।
আচ্ছা, তারপর তারপর এখান থেকে কয়টা ধরা যাবে? 9 into 4 ধরা যাবে নাকি? না না সরি, 5 into 4 ধরা যাবে, মানে 20টা ধরা যাবে। আর এই 5 into 1 থেকে কয়টা ধরা যাবে? 2টা ধরা যাবে। তো 22 আসতেছে। 22 দিয়ে কি আমাদের কোনো লাভ আছে? 22 কিন্তু আমরা যোগ করছি, দেখো এই যে 22 আমরা যোগ করছি না, জি এখানে 22 আছে না? ঠিক আছে, জি বুঝতে পারছি। তোমার যে ভ্যালুটা এটা কিন্তু আমরা অলরেডি যোগ করছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস তাহলে শেষ। হ্যাঁ, আর মেসেঞ্জার গ্রুপ হচ্ছে ফেসবুক গ্রুপে দেখবা 2জন অ্যাডমিন আছে, একজন এই যে আমি, আমাদের শামুল হক, আমাকে হচ্ছে মেসেজ দিবা, আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দিব, মেসেঞ্জার গ্রুপ। ঠিক আছে, আচ্ছা ঠিক স্যার আছে, আজকে ক্লাস তাহলে শেষ। হোমওয়ার্ক সবাই ট্রাই করবা, ঠিক আছে? কি আর কোন লাস্ট কোশ্চেন? জি স্যার। স্যার আমি 50 কে 3 into 15 + 5 আকারে লিখতে পারি, তাহলে তো স্যার এটা অ্যান্সার 17 আসে। আচ্ছা দেখি 3 into 15 ইন্টু প্লাস 5 into 1, তাহলে এটা কত হয়? এটা হবে হচ্ছে 15 প্লাস 5 into 1 যদি থাকে, তাহলে এখান থেকে কয়টা নেওয়া যাবে? 2টা, 17টা নেওয়া যাবে। ওকে জি ওকে, স্যার। তাহলে আমার মনে হয় 17 থেকে শুরু করতে হবে। জি ঠিক স্যার, আছে, আমারও তাহলে এটাই এটা মনে হয়। লোয়েস্ট ভ্যালু 70। লোয়েস্ট ভ্যালু 17, তাহলে ঠিক আছে। আচ্ছা লোয়েস্ট ভ্যালু তো 17ই, আমি 18 কিভাবে বানাইলাম? ঠিক আছে, লোয়েস্ট ভ্যালু তাহলে 17ই হবে, যেহেতু এই ওয়েতে বেটার আসছে। তাহলে আমি 15 ইন্টু কত আসছে? 3 প্লাস 5 into 1, প্লাস তাই না? 5। তাহলে এখান থেকে কয়টা আসবে? 15টা, আর এখান থেকে আসবে হচ্ছে 2টা, স্যার আমার 17টা। মনে হয় ঠিক হাইস্ট আছে, ভ্যালু 25 হবে। হাইস্ট ভ্যালু 25 হবে। 25 কিভাবে আসে? মানে তুমি আমাকে ফরমেশনটা বলো, তাহলে তাহলে ঠিক বুঝতে যাবে। তো যদি গ্রাফ থিওরি দিয়ে করি তাহলে ভার্টিক্যাল থেকে 2টা এজ হবে একটা ভার্টিক্যাল থেকে, যা হচ্ছে হচ্ছে অন্য ভার্টিক্যাল গুলার সাথে যুক্ত। তাহলে 50টি হবে, টোটাল 50টি হবে ভার্টিক্যাল। তাহলে 50টি এজ দিয়ে 50 বাহুর বহুভুজ বানাইলে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা একটা যে হচ্ছে আমি যদি একটা বহুভুজ বানাই যেখানে বাহুই 50টা, সেই ক্ষেত্রে এটা ঠিক আছে। জি এই স্যার। তাহলে তো ম্যাথটা খুবই ইজি হয়ে যায়, স্যার তাই গ্রাফ না? থিওরি দিয়ে একদম ইজি। হ্যাঁ, গ্রাফ থিওরি দিয়ে একেবারে ইজি হয়ে যায়, এই এতভাবে ভাঙানোর কোনো প্রয়োজন হয় না। আচ্ছা ঠিক আছে, আমি হাইস্ট এটা নেক্সট ভ্যালু দিনে তাহলে হাইস্ট একটু ভ্যালু হবে আলোচনা করবো। 25, লোয়েস্ট ভ্যালু 17 আর 189 আনসার। হুম, ঠিক আছে, তাহলে এটা একটু ঠিক করে দিই। তাহলে 17 প্লাস 18 25 হবে হচ্ছে 189 অ্যান্সার। ঠিক আছে, এটা আমি একটু নেক্সট ক্লাসে একটু আবার আলোচনা করবো। আচ্ছা, সালাম আলাইকুম। রেকর্ডিং হচ্ছে ওয়েবসাইটে পাবে, ঠিক আছে?